2 গোলে পিছিয়ে পড়ে অবিশ্বাস্য কামব্যাক আর্জেন্টিনার। সালাহদের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেসিরা। হারের জন্য ফিফা ও রেফারিকে দায়ী করল মিশর। ভারী বর্ষণে কয়েক ঘন্টার ব্যবধানে আবারও পানির নিচে চট্টগ্রাম, যান চলাচল ব্যাহত। চরম দুর্ভোগে নগরবাসী। নদীর পানি বেড়ে বান্দরবানে নিচু এলাকা প্লাবিত। আমার লাশ পড়ালে আমি কান্দাকাটি, আমি টাকা দিই। কাফনে কাপড়, কর্পুল, সুরমা ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। বড় ভাই আছে ঢাকা মেডিকেলের মর্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য। আপনজনের মৃত্যু শোকের মধ্যে আর্থিক চাপে দিশেহারা স্বজন। ময়নাতদন্তে প্যাকেজ সিস্টেমে হাতিয়ে নিচ্ছে 15 থেকে 20 হাজার টাকা। অবৈধ বিদেশ যাত্রা ও প্রতারণা বন্ধে কঠোর সরকার। মান নির্ধারণে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হচ্ছে রিক্রুটিং এজেন্সি। শ্রমবাজার গুটি কয়েকজনের হাতে চলে যাওয়ার শঙ্কা। আয়াতুল্লাহ খামিনির শেষ বিদায়ের মধ্যেই হরমুজ ঘিরে ফের উত্তেজনা। জাহাজে হামলার জেরে ইরানে পাল্টা আক্রমণ যুক্তরাষ্ট্রের। সমঝোতার লঙ্ঘন বলছে তেহরান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। 2 গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাঁপিয়েও 3-2 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল মোহাম্মদ সালাহর মিশর। 8 গোল নিয়ে আবারও গোল্ডেন বুট রেসে এগিয়ে গেলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। শ্বাসরুদ্ধকর, দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে বিজয়ের উল্লাস সম্ভব হয়েছে হয়তো আর্জেন্টিনা বলি, সম্ভব একজন লিওনেল মেসির দ্বারা। আটলান্টায় হৃদয় ভাঙার গল্পের সূচনা থেকে শেষের কাব্যে বিজয় উপাখ্যান। বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে পিছিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে হয়। অথচ ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। বিদায়ের সুর যখন বিশ্বসেরা ফুটবলারের, তখনও তার জন্য লড়াই করে গেছেন সতীর্থরা। খুদে জাদুকরের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান ক্রিস্টিয়ান রোমেরো। আবারও স্বপ্নবাজ আকাশে নীল ভক্তরা। এই গোলে অ্যাসিস্ট করে ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৯ অ্যাসিস্টের মালিক বনে গেলেন লিওনেল মেসি। সমতায় ফিরতে মরিয়া স্কালোনি বাহিনী। নির্ধারিত সময় শেষ হতে তখন বাকি 7 মিনিট। সবার মনে শঙ্কা, তবে কি মহাতারকার বিশ্বকাপ যাত্রা শেষ হবে এখানেই? জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করা মেসি দেখিয়ে দিলেন কিভাবে ফিরে আসতে হয়। ৮৩ মিনিটে অনবদ্য এক গোল, মন্টিয়েলের পাস থেকে জোরালো শটে মিশর গোলরক্ষকের বিশ্বস্ত হাতকে ফাঁকি দেয়। সমতায় ফেরে আর্জেন্টিনা। পুনর্জন্ম হয় লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন খুদে জাদুকর, যা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি। ম্যাচটা যখন অতিরিক্ত সময় যাচ্ছিল তখন দৃশ্যপটে এনজো ফার্নান্দেজ কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এই মিডফিল্ডার। ৩-২ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ শুরুর গল্পটাই ছিল মিশরের। কেপ ভার্দের বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখা গেছে এদিন যেন আরো বিধ্বস্ত। ম্যাচের 15 মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে 1-0 লিড নেয় মোহাম্মদ সালাহর দল। অথচ সমতায় ফেরার মোক্ষম সুযোগটাই মিস করেন মেসি। 21 মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে বসেন খুদে জাদুকর। বিশ্বকাপ ইতিহাসে তিনি একমাত্র ফুটবলার এক আসরে 2 বার মিস করেছেন পেনাল্টি, আর গোটা বিশ্বকাপে 8 পেনাল্টির 4টাই মিস। এরপর সময় যত গড়িয়েছে আর্জেন্টাইনরা যেন বেরিয়ে যাচ্ছিল ম্যাচ থেকে। 67 মিনিটে মোস্তফা জিকো গোল করে 2-0 এগিয়ে নেন ইজিপ্টকে। তবে শেষের গল্পটা হয়তো ভাগ্যবিধাতা নিজ হাতে লিখেছেন, যার জন্য সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর অপেক্ষা তাকে এত আগে কেন বিদায় করবেন। শেষ 15 মিনিটে একেবারে বিদায় নেওয়া দল থেকে জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তাই তো মেসিকে নিয়ে ম্যাচ শেষে এত উল্লাস। শূন্যে ছুড়ে হয়তো সতীর্থরা বলছেন, তুমি ফুটবলের মহাতারকা। একটা ম্যাচ এভাবেও জেতা যায়, যেটা করে দেখালো আর্জেন্টিনা। সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ালো, 3 গোল দিয়ে জিতে নিল ম্যাচ। এবং এই ম্যাচ বা এই ফলাফল নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচগুলোতে আরো আত্মবিশ্বাস দেবে আলবিসেলেস্তেদের। তারা বিশ্বকাপ জয়ের যে মিশনে এসেছে, নিশ্চিতভাবেই সেই স্বপ্ন পূরণ করতে চাইবে লিওনেল মেসির দল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও জয়ের বিশ্বাস ছাড়েননি মেসি। সচরাচর ম্যাচ শেষে গণমাধ্যম এড়িয়ে গেলেও মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর সাংবাদিকদের সঙ্গে 20 মিনিট কথা বলেন আর্জেন্টাইন সুপারস্টার। বলেন এই জয়টা তাদের প্রাপ্য ছিল।
অবিশ্বাস্য এক ম্যাচ জিতে এখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। একটা সময় ইজিপ্টের বিপক্ষে যখন 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দল, অনেকেই ধারণা করেছিলেন এখানেই শেষ হতে চলেছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছেন খুদে জাদুকর এবং তার দল। প্রত্যাবর্তনের এক অবিস্মরণীয় গল্প লিখে আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে শীর্ষ 8-এ। ইজিপ্টের বিপক্ষে যখন একটি পেনাল্টি মিস করেন লিওনেল মেসি, আমরা তখনও দেখেছি পুরো স্টেডিয়াম মেসির পাশে ছিলেন এবং মেসি সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা সচরাচর দেখেছি লিওনেল মেসি ম্যাচ জিতলেও হয়তোবা খুব বেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না মিক্স জোনে, তবে আজকে তিনি প্রায় 15 থেকে 20 মিনিট বিভিন্ন জায়গায় থেমে থেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন একটা মুহূর্তের জন্য তাদের মনে হয়নি যে তারা এই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। তাদের মধ্যে সেই মনোবল, সেই আত্মবিশ্বাস ছিল। আমরা যখন 2-0 ব্যবধানে পিছিয়েছিলাম তখনও আমাদের বিশ্বাস ছিল, আমরা জানতাম এটা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত এটা ছিল আবেগের বহিঃপ্রকাশ। পরের পর্বে যাওয়া এবং বিশ্বকাপে টিকে থাকাটা বড় স্বস্তি, কারণ আমরা বাড়ি ফিরে যেতে চাইনি। আমাদের মনে হয়েছিল যে আমাদের টুর্নামেন্টে টিকে থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়াটা প্রাপ্য ছিল, আর ঈশ্বরকে ধন্যবাদ, আমরা তা করতে পেরেছি। মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল এই রেকর্ডগুলো করে কেমন লাগছে তার। মেসি কিন্তু বলেছেন রেকর্ডের পেছনে তিনি ছোটেন না, তবে রেকর্ডগুলো করে তার ভালো লাগছে। আমি রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না, ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই এটা হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, দলটা ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে এবং যেভাবে জয়টি এসেছে তা নিয়ে খুবই আনন্দিত। এখন পর্যন্ত গ্রুপ পর্ব খুব সহজেই পার হলেও এই নকআউট ফেজে যে দুটো ম্যাচ খেলেছে দুই আফ্রিকান প্রতিপক্ষ, দুই প্রতিপক্ষের বিপক্ষেই তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তবে এই ম্যাচগুলো তারা যেভাবে জিতেছে তাতে করে তাদের আত্মবিশ্বাস কিন্তু আরো বাড়ছে। লিওনেল মেসি এটাও বলেছেন তারা স্বপ্ন দেখছেন এখান থেকে আরো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল জিতে আরো একটা ট্রফি জয়ের। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও এভাবে জয় নিয়ে ফিরবে মেসির দল, তা কল্পনাও করতে পারেননি সমর্থকরা। আটলান্টায় নেচে গিয়ে উদযাপন করেন তারা। তবে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ রয়েছে কারো কারো। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এস এম ইকবাল। 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ার পর ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল পরিশোধ করার পর আবারও 83 মিনিটে দলের ত্রাতা হয়ে এসেছিলেন লিওনেল মেসি। ম্যাচটা যখন একেবারে আর্জেন্টিনার গ্রিপ থেকে ফসকে গিয়েছিল, তিনি কিন্তু সমতাসূচক গোলটি করেন এবং পরবর্তীতে এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতে নেয়। আর্জেন্টিনা এই ম্যাচটা ঠিকই জিতেছে, কিন্তু লাস্ট 3টা ম্যাচের হিসেব যদি কষা হয়, এই 3টা ম্যাচে আর্জেন্টিনা কিন্তু ক্লিন শিট রাখতে পারে নাই। অর্থাৎ আর্জেন্টিনার রক্ষণ নিয়ে যে দুশ্চিন্তা আছে সেটা কিন্তু আবারও স্পষ্ট হয়ে উঠেছে। মিশরের বিপক্ষে কোন রকমে হারতে হারতে জিতে গেছে। এভাবে সামনের দিনে যে পার পাওয়া যাবে না, বিশ্বকাপ যতই ছোট হয়ে আসছে প্রতিপক্ষ কিন্তু আরো শক্তিশালী হয়ে ফিরছে। আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের উন্মাদনা বা উদযাপন যেন থামছেই না। ম্যাচ শেষ হয়ে গেছে, প্রায় ঘন্টা খানেক পেরিয়েছে, এখনো আমার পেছনে দেখতে পাচ্ছেন তারা নেচে গিয়ে ইজিপ্টের বিপক্ষে এই জয়টা উদযাপন করেছে। ঠিক একই চিত্র আমরা দেখেছি যখন ম্যাচটা শেষ হয়েছে ফুটবল পিচে। লিওনেল মেসিরা যেভাবে সেলিব্রেশন করেছে তাতে মনে হয়েছে আরো একটা বিশ্বকাপ আর্জেন্টিনা জয় করেছে। 2-0 গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছে তাতে এমন উদযাপন যে ফুটবলাররা এবং ভক্তরা করবেন এটা ভাবাই যায় বা এই প্রত্যাশা করাই যায়। Messi is the best player in the world. Mohamed Salah has to go back to England because he is dead. He's dead. He's going to bed. Egypt should have won. It was rigged, and the ref wanted Argentina to win. Messi has to win. Argentina has to win the World Cup. You know, a lot of corruption. The referee cancelled the goal to Egypt. Vamos, Messi, carajo! Amazing, historic. I was crying. It was really nice. Thank you. After the 75th minute or so, they got going, but once they get going, man, you can't stop Argentina. 67 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচ শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতে নিয়েছে 3-2 ব্যবধানে। কিন্তু ইজিপ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্বকাপ ধরে রাখতে হলে তাদের কি করতে হবে। আটালান্টা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে বাঁধ ভাঙা উল্লাস করেন দেশের সমর্থকরা। মিশরের বিপক্ষে ঐতিহাসিক জয়ে শিরোপা ধরে রাখার প্রত্যাশা বহুগুণ বেড়েছে তাদের।
বৈরী আবহাওয়ায় দেশের জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাই বড় চ্যালেঞ্জ দর্শকদের জন্য। তবে মেসিদের প্রতি ভালোবাসা কি আর এই বাধা মানে? হার মানতেই হয় বেরসিক বৃষ্টিকে। হার মেনেছে মিশরও। ঝড়ো বৃষ্টির পর এক পোস্টলা রোদ হয়ে উঠলেন মেসি। উৎসবে ভাসিয়েছেন দেশের অগণিত সমর্থকদেরও। সমর্থকরা হয়তো শুরুটা ভুলে যেতে চাইবেন মেঘলা আকাশের মতো। 15 মিনিটেই ইয়াসির ইব্রাহিমের বজ্রপাতে গোল, এর মাঝেই মেসির পেনাল্টি মিস। প্রথম 7 মিনিট যে অবস্থা হইলো, ভাবছিলাম কি হয়, বাট লাস্টে ভামোস আর্জেন্টিনা, উই ডিড ইট। পুরো 90 মিনিটই ভরসা নিয়েছিলাম যে শেষ সময়ে আমরা মেসির ম্যাজিক দেখবো, আমরা মেসির ম্যাজিক দেখতে পেরেছি। বৃষ্টিটা ঝড়ে রূপ নেয় 67 মিনিটে। মোস্তফা জিকোর গোলে দিশেহারা হয়ে পড়ে আল বিসেলেস্তেরা। তবে ওই যে ভরসার এক নাম লিওনেল মেসি, তিনি তো আছেন আল বিসেলেস্তে শিবিরে। আসলে অনেক সারপ্রাইজিং ছিল, লাইক 76 মিনিটের পর উই অ্যাকচুয়ালি থট যে এটা আসলে পসিবল না। লাইক একটা জীবন ফিরে পাইলাম, লাইক আত্মা উড়ে গেছিল আমাদের। শেষ মুহূর্তে তো মনে হচ্ছিল যে আমি এখন কেঁদে দিব। হলো তাই। 79 মিনিটে রোমেরোকে দিয়ে করালেন গোল। এবার 4 মিনিটের ব্যবধানে সেই মেসি টানলেন সমতা। উল্লাসে মেতে উঠলেন বাংলাদেশস্থ আর্জেন্টাইন রাষ্ট্রদূত সহ দেশের সমর্থকেরা। আর্জেন্টিনা প্রমাণ করলো পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া না। উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আজকে প্রমাণিত হলো আর্জেন্টিনা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। মেসির কামব্যাক তো দেখলেই এটাকে বলে কামব্যাক। ম্যাচটা জিতবো আমরা এরকম আশা নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা উইন হয়েছি। মেসি ওয়ান পিসই থাকবে, বিশ্ব সেরাই থাকবে। পরের গল্পটা তো আর ভুলার কথা নয়। যোগ করার সময়ে এনজোর দুর্দান্ত হেড। বাদ ভাঙা উল্লাস দেশের সমর্থকদের। যোগ দিলেন আর্জেন্টাইন নাগরিকরাও। টানা 5টা ম্যাচ আমরা জিততেছি, এগুলোকে বলে খেলা, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড কাপের আনন্দ। মেসির জাদুটা মেসি দেখায় দিছে, এরপর আমরা আশাবাদী বিশ্বকাপ আমরা জিতবো। বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতবে, এটা আমাদের বিশ্বাস। অক্ষত থাকলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 4 তারকার খোঁজ। হবে তো অন্তত এমন জয়ের পর দ্বিধায় থাকছেন না আকাশী নীল সমর্থকরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। ফিফার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনলেন মিশর ফুটবল দলের কোচ হুসাম হাসান। ফিফা আর্জেন্টিনা দলকে বাড়তি সুবিধা দিয়েছে বলে অভিযোগের পাশাপাশি বিশ্বকাপে সবকিছুই সাজানো বলে দাবি করেন তিনি। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে মিশরের পেনাল্টি বঞ্চিত হওয়া এবং ভিএআর নিয়েও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ ছাড়েন কোচ। আটলান্টা থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ম্যাচ মানেই যেন বিতর্ক। গেল কাতার বিশ্বকাপেও ঠিক একই ঘটনা হয়েছিল। একমাত্র দল হিসেবে আর্জেন্টিনা কাতারে পেয়েছিল 5টি পেনাল্টি, যার কারণে অনেকেই আর্জেন্টিনা সে বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্ন তুলতে এতটুকু দ্বিধা বোধ করেন না। যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ হচ্ছে, এই বিশ্বকাপেও কিন্তু আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে রেফারি এবং ভিএআর থেকে সুবিধা পাচ্ছে এমন দাবি করে আসছেন অনেকেই। এবার ইজিপ্টের বিপক্ষে ম্যাচের শেষে এমন প্রশ্ন তুলেছেন খোদ ইজিপ্টের কোচ। তিনি বলেছেন ফিফা চাইছে এই বিশ্বকাপে আরও দীর্ঘ সময় থাকুক আর্জেন্টিনা, যাতে করে লাভবান হবে ফিফা। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছিল দ্য ফারাও খ্যাত মিশর। প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিমের গোল এবং দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকোর চোখ ধাঁধানো ফিনিশিংয়ে 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে রূপকথা জয়ের স্বপ্ন দেখছিল মিশরীয়রা। কিন্তু খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোমেরো এবং লিওনেল মেসির ব্যাক টু ব্যাক গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তে। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের হেডারে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচের আসল নাটকীয়তা জমে ওঠে শেষের ঠিক আগ মুহূর্তে। আর্জেন্টিনা ডি বক্সে ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান মিশর অধিনায়ক মোহাম্মদ সালাহ। পেনাল্টির জোরালো দাবি তুললেও ফরাসি রেফারি ফ্রাসোয়া ল্যাতেক্সিয়া খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এমনকি ভিএআর রেফারিকে সাহায্য করতেও এগিয়ে আসেনি। এর ঠিক আগেই মিশরের আরেকটি গোল বাতিল করে দেয়া হয় ভিএআর এর মাধ্যমে, যা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বব্যাপী। ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্ষোভে ফেটে পড়ে মিশরের ডাগআউট। ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন মিশরের গোলকিপিং কোচ। আর সংবাদ সম্মেলনে ফিফা ও রেফারির আর্জেন্টিনা দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ ঝাড়েন মিশরের হেড কোচ হুসাম হাসান। আমরাই মাঠে সেরা দল ছিলাম, কিন্তু ফুটবল আজ চরম অন্যায় করলো। এটা আসলে পুরোটাই মার্কেটিং আর ব্যবসার খেলা। তারা চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টিকে থাকুক, তারা চায় মেসি যেন টুর্নামেন্টে থাকে। পুরো ম্যাচটা পরিষ্কারভাবে সাজানো ছিল। সবকিছুর পেছনে কাজ করেছে টাকা আর বাণিজ্যিক স্বার্থ। যদি আর্জেন্টিনাকেই জেতানোর এত ইচ্ছা থাকে, তবে আমাদের বাকিদের এই টুর্নামেন্টে ডেকে আনার কি দরকার ছিল?
بعوامل خارجية. শুধু কোচই নন, মিশরের ফুটবলার মোস্তফা জিকো রেফারিকে অন্যায্য ও নিষ্ঠুর বলে ক্ষোভ উগরে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফিফা সভাপতি ও মেসির তুমুল সমালোচনা হচ্ছে। আর্জেন্টিনা দল গেল বিশ্বকাপ জিতলেও সেই শিরোপা ছিল না বিতর্কমুক্ত। এবারও শিরোপার দিকে যত এগিয়ে যাচ্ছে মেসির দল, ততই বাড়ছে বিতর্ক, হচ্ছে সমালোচনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আটলান্টা, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্য প্রসঙ্গ। ভারী বর্ষণে কয়েক ঘন্টার ব্যবধানে আবারও পানির নিচে চট্টগ্রাম। যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে নগরবাসী। সকাল থেকে টানা বৃষ্টিতে নগরের চকবাজার ও কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। বিভিন্ন জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম থেকে বাতিল করা হয়েছে প্রবাল সৈকত ও কক্সবাজার এক্সপ্রেসের যাত্রা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পার্বত্য জেলা বান্দরবানে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী হাজারো মানুষ। পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে গেছে কয়েক শতাধিক পরিবার। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে জেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি বন্যা কবলিত ও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম ও পার্থপ্রতিম বিশ্বাস, বান্দরবানে এনে জাকির এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। কোনোভাবে আসলে থামছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল 7টা থেকে। গত রাতে কিন্তু বৃষ্টি না হওয়ায় নগরবাসী আশায় বুক বেঁধেছিল অন্ততপক্ষে তারা বৃষ্টি থেকে রেহাই পাবে, জলাবদ্ধ হাত থেকে রেহাই পাবে। কিন্তু সকাল 7টা থেকে আবার বৃষ্টি হওয়ায় কিন্তু বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রামে যে নিচু বিভিন্ন এলাকা রয়েছে সেখানে পানি উঠে গেছে, বিশেষ করে কাতালগঞ্জ এবং চকবাজার সহ। তবে 2 নম্বর গিয়ে জিসিমুর ওয়াসা যে মহাসড়কগুলো রয়েছে সেখানে পানি ওঠেনি। আবহাওয়া যেটি বলছে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় তারা 237.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং তারা বলছে আগামীতে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা জানাচ্ছে। আর 2-1 দিন বৃষ্টি হতে পারে এবং মুষলধারে বৃষ্টি হবে এবং 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম বন্দরকে। এই ছিল আবহাওয়ার তথ্য। এবং যদি বলা যায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটছে। গতকালকে কিন্তু রহমানিয়া একজনের মৃত্যু হয়েছে এবং সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ছোট যদিও কোনো প্রাণহানি বা কোনো হতাহতের কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। এবং পাশাপাশি চট্টগ্রাম বন্দরও আমরা জানতে পেরেছি যে সেখানে বহির্নোঙরে পণ্য ওঠানামা কিন্তু বন্ধ রয়েছে। আপনাকে দেখানোর চেষ্টা করি যে আসলে কোথাও হাঁটু সমান, কোথাও কিন্তু কোমর সমান পানিতে বন্দরনগরী তলিয়ে গেছে। গত 3 দিন ধরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষ বিপাকে পড়েছিল, কিন্তু আজকে সকাল থেকে আবারও কিন্তু সেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে একটি উদ্বেগের বিষয় আছে, সেটি হচ্ছে 12টার দিকে কিন্তু জোয়ার আসার কথা বলছে আবহাওয়া। সেক্ষেত্রে কিন্তু এরকম বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে জলাবদ্ধতার আরও বাড়তে পারে, অর্থাৎ পানির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম জলাবদ্ধতার সর্বশ্রেষ্ঠ তথ্য। আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম 16 রেল স্টেশনে, সেখানে যাত্রীদের বিষয়ে কথা বলবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম বিশ্বাস। থেকে পানি না সরার কারণে পর্যটন এক্সপ্রেসের পরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনেরও কিন্তু যাত্রা বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখন রেল প্রতিমন্ত্রীর সাথে গ্যাঙ্গের ট্রেনে আছি এবং তিনি যেই জায়গাটিতে গতকাল আসলে পানি উঠেছিল সেই জায়গাটিতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখন সেই জায়গাটিতে পরিদর্শনে যাচ্ছেন। আমরাও তার সাথে যাচ্ছি এবং আমরা দেখেছি চট্টগ্রামের জেলা প্রশাসকও কিন্তু এখানে আছেন, তিনিও কিন্তু একসাথে সেই শমশেরপাড়া এলাকাটিতে যাচ্ছেন যেখানে আসলে রেল লাইন পানির নিচে ডুবে আছে। মূলত চট্টগ্রাম নগরের 16 শহর জাহাঙ্গীরহাট সেকশনের মধ্যবর্তী একটি জায়গায় রেল লাইন প্রায় 2 ফুট পানিতে ডুবে আছে এবং পানি না কমায় কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ছাড়া সম্ভব হয়নি এবং ট্রেনটি বিকেল 4টায় আবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই পরিস্থিতিতে আসলে যাত্রীরা, আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা আটকা পড়ে যাওয়ায় কিছুটা ক্ষোভ প্রদর্শন করেছেন। যে কারণ আমরা জানি চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামে গত 4 দিন ধরে টানা বর্ষণ হচ্ছে, সেটি রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে। আমরা যেটি গতকাল বলেছিলাম, গত 3 দিনে আমাদেরকে সেনাবাহিনী যেটি বলেছিল চট্টগ্রামের বিভিন্ন জায়গায়
জলাবদ্ধতা হওয়ার কারণ হচ্ছে 3 দিনে 546.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা 43 বছরের মধ্যে রেকর্ড। এর আগে 1983 সালে আসলে এই পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারাও এই ট্রেনে আছেন। যে জায়গাটিতে রেল লাইনের পানি উঠেছে সেই অংশটিতে এই মুহূর্তে সবাই দেখতে যাচ্ছেন এবং রেল প্রতিমন্ত্রীও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। এদিকে গতকাল রাতে পর্যটন এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রা বাতিল করা হয় এবং আজ সকালে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় আসলে আমরা এই মুহূর্তে সেই স্থানটিতে যাচ্ছি যেখানে আসলে রেল লাইন ডুবে আছে এবং আমাদের সাথে রেল প্রতিমন্ত্রী আছে এবং পরিদর্শনের পরে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে। টানা 4 দিনের প্রবল ভারী বর্ষণের কারণে পার্বত্য জেলা বান্দরবানে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। ইতিমধ্যে প্লাবিত হয়েছে জেলা শহরের বিভিন্ন নিম্নাঞ্চল। আমরা এই মুহূর্তে আছি শহরের আর্মিপাড়া এলাকায়। এখানে এই মুহূর্তে প্রায় কোমর সমান পানি, পুরো এলাকা পানিবন্দী হয়ে পড়েছে প্রায় হাজারো মানুষ। গতকাল রাত টানা ভারী বর্ষণের ফলে হঠাৎ করে সাঙ্গু মাতা মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নিম্নাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে শহরের আর্মিপাড়া, শেরবাংলা নগর, ইসলামপুর, কালাঘাটা, বালাঘাটা সহ বিভিন্ন উপজেলারও কিন্তু একই চিত্র, যে শহরের যে নিম্নাঞ্চলগুলি রয়েছে সেগুলি কিন্তু প্লাবিত হয়ে পড়েছে এবং এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় কয়েক হাজার মানুষ। রাতের বেলা হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় অনেকেই কিন্তু আসলে বাড়িঘর থেকে তাদের মালপত্র বের করতে পারেনি, তাদের বেশিরভাগ মালপত্র নষ্ট হয়ে গিয়েছে। আবার অনেকে কিন্তু পানিবন্দী হয়ে বাড়িতেই রয়ে গেছে, কারণ তারা আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি। আবার অনেকে কিন্তু রাতের বেলাতেই আশ্রয় কেন্দ্রে ছুটে গিয়েছে। আমরা খবর নিয়েছি শহরের যে বিভিন্ন আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে প্রায় শতাধিক বা কোন কোন আশ্রয় কেন্দ্রে কয়েকশো মানুষ কিন্তু আসলে এই মুহূর্তে আশ্রয় নিয়েছে। পাহাড়ি জেলা বান্দরবানে আরেকটি যে বিষয়টি সবচেয়ে বেশি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে, পাহাড়ি এলাকা বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটির উপরে গাছের ডালপালা ভেঙে পড়ছে। এই কারণে কিন্তু বেশিরভাগ বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে কিন্তু মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এই কারণে মানুষজন কারোর সাথে যোগাযোগ করাও কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। আর পাহাড়ি এলাকায় বিভিন্ন সড়কে এই মুহূর্তে কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং আরো বিভিন্ন জায়গায় পাহাড় ধসের মাটি ধসে পড়ার কারণে কিন্তু সড়ক যোগাযোগ কিন্তু ব্যাহত হচ্ছে। তো বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি অবনতি ঘটতে পারে এবং পাহাড় ধসের যে আশঙ্কা সেটিও কিন্তু আসলে বাড়তে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা রয়েছে। আমরা দেখেছি তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করছে এবং ঝুঁকিপূর্ণদের সরে যাওয়ার জন্য কিন্তু মাইকিং অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যার সবশেষ খবর। এখন আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে যে ভারী বর্ষণ হচ্ছে, বৈরী আবহাওয়া, তার কারণে কিন্তু চট্টগ্রাম বোর্ডের অধীনে এইচএসসি যে সমমান পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি আজকের স্থগিত করা হয়েছে। আমরা একদিকে দেখছি ভারী বর্ষণ, অন্যদিকে দেখছি সাগর উত্তাল। সব কিছু মিলিয়ে কক্সবাজারের যে 28 লক্ষাধিক মানুষ, তার পাশাপাশি 12 লক্ষাধিক রোহিঙ্গা, সবাই কিন্তু দুর্ভোগে রয়েছে। বিশেষ করে একদিকে পাহাড়ের যে পাহাড় ধসের ভয়, অন্যদিকে যে সাগরের উচ্চ জোয়ার, সেই উচ্চ জোয়ারের কারণে কিন্তু এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন, চকরিয়া, পেকুয়া এবং কুতুবদিয়ার প্রায় 25 থেকে 30টি গ্রাম কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, যার কারণে এসব এলাকায় কিন্তু মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তবে তাদেরকে সরিয়ে যে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। অনেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেখানে এসেছে এবং তারা নিরাপদে রয়েছে। সেখানকার কিন্তু পরিস্থিতি কিন্তু যে প্রশাসন রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিচ্ছে। আমরা লক্ষ্য করছি সাগরের যে উচ্চ জোয়ার সেটি কিন্তু আরো 3টা থেকে 4টার দিকে হবে। এখন ভাটা চলছে, এই ভাটার মাঝেও কিন্তু 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে এবং উপকূলের যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধে আঘাত করছে এবং অনেকাংশে বেড়িবাঁধ ভেঙে সেটি কিন্তু নিম্নাঞ্চলে যে প্লাবিত হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে যেখানে প্রতিদিন লাখ লাখ হাজার হাজার পর্যটক কিন্তু সাপ্তাহিক ছুটির দিন কিংবা অন্যান্য দিনগুলোতে যে পর্যটকের ভিড় জমে, সেই যে বৈরী আবহাওয়া বা ভারী বর্ষণের কারণে কিন্তু কক্সবাজার পুরো সমুদ্র সৈকত এখন ফাঁকা। প্রতিটি পয়েন্টে কিন্তু লাল পতাকা, যেখানে বিপজ্জনক এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে কিন্তু লাইফ গার্ড কর্মীরা রয়েছে। পর্যটকরা সাগরে নামতে চাইলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে যে পাহাড় ধস, কক্সবাজারের যে লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে, 12 লক্ষাধিক, সেখানে কিন্তু 1.5 লাখের বেশি রোহিঙ্গা কিন্তু পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। আর কক্সবাজার শহর সহ পুরো এলাকায়ও কিন্তু 3 লাখের অধিক মানুষ পাহাড়
কাছে কক্সবাজার থেকে সবচেয়ে সরিয়ে যারা সচ্ছে না তার 11 জনের মৃত্যু হয়েছে গত 2 দিনে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। টানা ভারী বর্ষণের খবর জানাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার এবং তার আগে বান্দরবান ও চট্টগ্রাম থেকে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলায় আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা আপাতত হচ্ছে না। মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের দেয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা নতুন তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গাইবান্ধায় নদী তীরবর্তী প্রায় 25টি এলাকায় চলছে তীব্র ভাঙন। জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এই মুহূর্তে ফুলছড়িয়ে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, গেল 2 সপ্তাহের অধিক সময় থেকে কিন্তু তিস্তা, করতোয়া, ব্রহ্মপুত্র সহ গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহিত সবগুলো নদ নদীর পানি কমছে এবং বাড়ছে। এই পানি বৃদ্ধি এবং কমার ফলে কিন্তু পয়েন্টে নদী বিলীন হয়ে যাচ্ছে এবং এই যে নদী ভাঙন, সেই ভাঙনে কিন্তু মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আমি রয়েছি বালাসীঘাটের। এখানে গেল 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় 50 বিঘার ঊর্ধ্বে কিন্তু বিলীন হয়ে গেছে। পাশাপাশি যে কিন্তু সেগুলি ভয়ে সরিয়ে নিচ্ছেন এবং বেশ কিছু বাড়িঘর কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি এখানে স্কুল রয়েছে, মসজিদ রয়েছে, বাড়িঘর রয়েছে, সেই বাড়িঘরও কিন্তু হুমকির মুখে রয়েছে। পাশাপাশি কিন্তু যে ব্রহ্মপুত্রের সুন্দরগঞ্জ উপজেলার কিন্তু প্রায় 5 থেকে 7টি পয়েন্টে বেশ কয়েকটি পয়েন্টে এবং শর্ত নদীর কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনে কিন্তু আমরা দেখছি যে পানি উন্নয়ন 10টির মতো পয়েন্টে তারা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় জনসাধারণ যেটি বলছেন, নদী পাড়ের মানুষ যেটি বলছেন, যেভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে তা অপর্যাপ্ত, ভাঙন থামানো যাচ্ছে না। আর নদী পাড়ের মানুষ যেটি বলছেন যে এই যে জিও ব্যাগ, সেটির পরিমাণ পর্যাপ্ত না হওয়ার কারণে তাদের কিন্তু প্রতিনিয়ত বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে। জীবনের শেষ সত্য মৃত্যু, আর সেই মৃত্যু ঘিরে কোনো প্রশ্ন থাকলে তার কারণ জানতে প্রয়োজন হয় ময়নাতদন্ত। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ঘিরে উঠছে নানা প্রশ্ন। ময়নাতদন্তের জন্য প্যাকেজ সিস্টেম টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। ভোগান্তির শেষ নেই স্বজনদের। ময়নাতদন্তের অনিয়ম নিয়ে খলিলুর রহমানের ছবিতে কামরুল হাসানের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বাইরে দোয়ালে তো আপনার টাকা দিতে, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলে প্যাকেজ সিস্টেমে, যেখানে রয়েছে মরদেহ গোসল করানো, কাফন, কফিন ও পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের মূল্য শুরু হয় 20,000 টাকা থেকে। দর কষাকষি করে এই প্যাকেজ 15 থেকে 16,000 টাকায় দফা রফা হয়। পুরো প্যাকেজ কত কত এক এক জায়গায় এক এক সিস্টেম। আপনারা নিবেন আর গাড়িগুলো বাঁচতে দিবেন, তার থেকে একটু কম হবে না। খরচের কোনো ইয়ে নেই, ঘটনা হলো যে আসলে তখন বড় ভাই আছে উনি কত
অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে ৩ সদস্যের সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে সেকান্দার নামের এক ব্যক্তি, যিনি একসময় মর্গেরই ইনচার্জ ছিলেন। সরকারি চাকুরি বিধি অনুযায়ী ৩২ বছর চাকরি শেষ করলেও নিজের আধিপত্য ধরে রাখতে ছাড়েননি মর্গের রাজত্ব। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করেন সেকান্দারের আপন ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের অফিস সহকারী হলেও তিনি বেশিরভাগ সময় বসে থাকেন মেডিকেলের মর্গে। ওই দেখা যায় আপনার কাজ করলে আপনি 200-500 টাকা দিবেন, নাহলে এই কাজ করে আমরা লাভ কি? নাহলে তো আমি আরেক জায়গায় ডিউটি করলে বেতনটাই পাবো, বাড়তি বেতনের লেগে তো 2 পয়সার জন্য এনে কাজ টাজ করি। একদিকে আপনজনের মৃত্যু শোক, অন্যদিকে মর্গে এলে আর্থিক চাপ, এ যেন এক দিশেহারা অবস্থা স্বজনদের। 7,000 টাকার কথা বলছে, এখন থেকে যদি কেমন নেয় 500 টাকা বেশি নিলে এদের টাকা নিয়ে এখানে আসে টাকা দিচ্ছে, দিল তো 200 টাকা দেওয়ার পর খায়া নিতে লাশ আইন বিপদে টাকা লাগবো না, টাকা লেগে লাশ দেয় না মর্গে থেকে। 1000 টাকা দিচ্ছি, আমি কইছি যেন লাশটারে একটু সিলিগুলো সুন্দর করে দিবা যাতে বড় না দেখা। আমি তো দায়িত্ব নিয়েছি রিসেন্টলি, এই কয়েকদিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা। এখানে কোনো খরচের প্রশ্নই নাই, খরচ হচ্ছে পুলিশের ব্যাপার, এটা পুলিশ নিয়ে আসবে বডি, পুলিশ সবকিছু করবে, এটা দায়িত্ব পুলিশের, আমাদের দায়িত্ব হচ্ছে পোস্টমর্টেম করা। প্রায় একই দশা রাজধানীর সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের। এই মর্গে শ্যামল নামে এক ব্যক্তি কাজ করেন, যিনি আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত। মর্গকে ঘিরে অনিয়মের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। আমি আমার কোনো পার্সোনাল দিব না, একটু কথা বলে আসেন তারপরে কথা। অন্যদিকে ময়নাতদন্ত রিপোর্টে গরমিল হলে বাধাগ্রস্ত হতে পারে ন্যায় বিচার। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, সেমিতে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইসরা। হবিগঞ্জে 2 বাসের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 20 যাত্রী। পুলিশ জানায় সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস বাহুবল মহিষদুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় লাকি পরিবহনের বাস। ঘটনাস্থলে ইউনিক পরিবহনের চালক মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে লাকি পরিবহনের চালকেরও মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত 20 যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। অবৈধ বিদেশ যাত্রা ও প্রতারণা পন্থে এবার দেশের সব রিক্রুটিং এজেন্সিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে যাচ্ছে সরকার, যেন বিএমইটির ওয়েবসাইটে দেখে ভালো প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রবাসকামীরা। সময় সংবাদকে এই কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তবে বাইরের নেতাদের শঙ্কা, সরকারের এমন উদ্যোগে নতুন উদ্যোক্তাদের সুযোগ বন্ধের পাশাপাশি শ্রম বাজার চলে যাবে গুটি কয়েকজনের হাতে। সাইফুল ইসলামের রিপোর্ট। বিদেশ যেতে 2023 সালে একটি রিক্রুটিং এজেন্সিতে টাকা জমা দেন নারায়ণগঞ্জের বাসিন্দা মোহাম্মদ নাদিম। এরপর কপালে নানা ভোগান্তি জুটলেও হাতে আসেনি ভিসা, বিএমইটির ছাড়পত্র। রোমানের ভিসা তো হয়নি, তোমরা লিথুনিয়া ট্রাই করো। তারপরে বলতেছে যে লিথুনিয়াটা হইব না, তোমরা ক্রোয়েশিয়া ট্রাই করো। পরে বলতেছে যে এটার ভিসার ইয়াটা ভালো না, তোমরা ফ্রান্সে একটা ভালো একটা চান্স আছে, তোমরা যেহেতু কাজ জানো, ওয়ার্লিংয়ের কাজ জানো, তোমরা ওইটার ভিতরে ট্রাই করতে পারো। ভিসা যেহেতু রিজেক্ট হয়ে গেছে, এখন আর কোনো আমাদের ট্রাই করা লাগবে না। আমরা টাকা দিচ্ছি 7 লাখ, কয়েক মাস ধরে আমরা কল দিতেছি, কলও ধরে না। এমনকি লাস্ট 2-3 বার অফিসে গেছি, অফিসে গিয়ে কাউকে আমরা পাইনি। তার মতো অনেকেই আছেন পরিবারকে সচ্ছল করার আশায় নিজেকে উজাড় করলেও এজেন্সির গাফিলতি প্রতারণায় হয়েছেন নিঃস্ব। দালালের খপ্পরে পড়ে হয়েছেন লাশ, পড়েছেন জিম্মি দশায়। কারো জীবন বিপন্ন হয়েছে ভূমধ্যসাগরে মরুভূমিতে। এমন ঘটনাচক্র বন্ধে এবার অসাধু এজেন্সির বিরুদ্ধে সরকার কঠোর হতে যাচ্ছে বলে সময় সংবাদকে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। টাকা দিচ্ছে, প্রচারিত হচ্ছে, সেইগুলো আবার আমাদের সালিসি ব্যবস্থা করতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু গ্রেডিংটা করতে পারি এই লাইসেন্সগুলো,
তাহলে এই খাতে একটা শৃঙ্খলা আনতে পারবে। প্রবাসী মন্ত্রণালয়ের তথ্য, দেশে বর্তমানে নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি রয়েছে 2836টি। এসব প্রতিষ্ঠানের বিগত দিনের কার্যক্রম বিশ্লেষণ করে ভাগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে, যেন বিএমইটির ওয়েবসাইটে দেখে ভালো এজেন্সিতে যোগাযোগ করতে পারে বিদেশগামীরা। রিক্রুটিং এজেন্সিগুলো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই সমস্ত অবৈধ পথে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা ভালো কাজ করছে, আমাদের দেশের মানুষের জন্য সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করছে দেশের বাইরে, তাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে লাইসেন্সগুলোকে একটা গ্রেডিং পদ্ধতির মধ্যে নিয়ে আসা। তবে সরকারের এমন উদ্যোগ এখানে নতুন ব্যবসায়ীদের সুযোগ যেমন বন্ধ করবে, তেমনি শ্রমবাজার চলে যাবে গুটি কয়েক এজেন্সির দখলে, এমন শঙ্কা উদ্যোক্তাদের। আজকে যে সি ক্যাটাগরিতে আগামীকাল হয়তো দেখা গেল অনেক পারফর্ম করে সে আরও আগাইতে পারবে। সরকার যদি এটা ভালো মনে করে নিশ্চয়ই এটা করবে, তবে ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এই ক্যাটাগরিতে নিলেন, সেই যে অনিয়ম করবে না এটার গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। আবার সিতে যিনি আছেন উনি যে ভালো করবে না এমন তো বলতে পারবেন না, তাহলে তো নতুন যাকে আসছে আপনি তাকে সুযোগ দিচ্ছেন না। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, এজেন্সির ক্যাটাগরি করার পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে দৃশ্যমান ব্যবস্থা, না নিলে কাজে আসবে না কোনো উদ্যোগী। তার কার্যক্রম চালাবে এবং সেখান থেকে ওয়ার্কাররা কতখানি বেনিফিটেড হবে নাকি তারা আরও অসুবিধার মধ্যে পড়বে, এটা পুরোটাই হচ্ছে সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। প্রবাসী শ্রমিক পাঠাতে অনিয়ম সিন্ডিকেট করার অভিযোগ তুলে 2024 সাল পর্যন্ত কয়েক দফায় বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। স্টারলিংকের সহায়তায় দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। বিটিআরসির অনুমতি নিয়ে এরই মধ্যে পার্বত্য অঞ্চল ও বঙ্গোপসাগরে ডাইরেক্ট টু সেল বা D2C সেবার পরীক্ষা চালাচ্ছে একটি মোবাইল অপারেটর কোম্পানি। এই প্রযুক্তিতে নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি স্যাটেলাইটে যুক্ত হয়ে করা যাবে জরুরি যোগাযোগ। দেশের নানা প্রান্তে 4Gর পাশাপাশি 5G প্রযুক্তি যখন বিস্তৃত হচ্ছে, তখন মোবাইল নেটওয়ার্কের উল্টো চিত্র বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য অঞ্চলে। অপারেটর সূত্র বলছে, উপকূল থেকে বঙ্গোপসাগরের 15 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে গেলেই মোবাইলে ঠিকমতো নেটওয়ার্ক মেলে না। ফোনে কথা বলতে দীর্ঘ পথ হাঁটতে হয় পাহাড়ি জনপদের মানুষ, এমনকি পর্যটকদেরও। দুর্গম এসব এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল যোগাযোগ নিশ্চিতে স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু সেল বা D2C সেবা চালুর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এই প্রযুক্তিতে মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট, ভয়েস কল ও মেসেজ আদান প্রদান করা যায়। এরই মধ্যে বাংলালিংকে স্টারলিংকের সহায়তায় D2C সেবার পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে বিটিআরসি। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সহ 8টি শর্তে অপারেটরটিকে সাময়িক 2100 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রুফ অফ কনসেপ্টের বা পিওসির আমরা অনুমতি পেয়েছি। টাওয়ার না থাকলেও আপনার ফোনটা স্যাটেলাইটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। বাংলালিংক বলছে, বর্তমানে বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য এলাকায় তাদের নির্দিষ্ট গ্রাহকের স্মার্টফোনে D2C পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস কল ও SMS আদান প্রদান করা যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বিশেষ প্যাকেজের আওতায় মিলবে ডাটা সার্ভিস। নিরাপত্তার স্বার্থে গ্রাহকের লোকেশন ট্র্যাকিং এর জন্য একটি অ্যাপ বানানো হচ্ছে। 4G ফোন হলেই কিন্তু এই সেবাটা পাবেন। এবং মনে করেন আপনি এই একটা প্যাকেজ কিনবেন, এই প্যাকেজে আমরা বলবো স্টারলিংকটা আপনি গ্রাহক হিসেবে আপনার এটা পেতে পারবেন। এই মুহূর্তে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হবে, ডেটা হবে, ভয়েস হবে। রিকোয়ারমেন্টগুলি আমরা ফুলফিল করে আমরা আশা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব জুলাইয়ের মধ্যে যদি আমরা কমার্শিয়াল লঞ্চ করতে পারি। বর্তমানে প্রায় 3,77,00,000 গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে বাংলালিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। শোকযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। শহর জুড়ে জোরদার করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। শোকানুষ্ঠানের পর মরদেহ নিয়ে যাওয়া হবে কারবালায়। মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল জাইদি, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এবং দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জেইদান। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, খামেনির ছেলে মুস্তফা খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।
বিমানবন্দরে পৌঁছানোর পর খামেনির মরদেহ বহন করে নিয়ে যাওয়ার জন্য ছুটে যান অনেকে। তার শোক যাত্রায় অংশ নিতে ইরান, ইরাক সহ বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র নগরী নাজাফে জড়ো হন হাজার হাজার মানুষ। কারবালায় নিয়ে যাওয়ার আগে বুধবার সকালে নাজাফের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এই শোকযাত্রা। নাজাফ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খামেনির মরদেহ পবিত্র শহর নাজাফে পৌঁছানো আমাদের জন্য পরম গৌরব ও সম্মানের। এই পবিত্র শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এদিকে নাজাফে পৌঁছানোর পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরাকি প্রধানমন্ত্রী। এ সময় ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নাজাফে অবস্থিত হজরত ইমাম আলীর মাজার শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হওয়ায় সেখানে খামেনির মরদেহ নেয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তেহরানে 2 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে জানাজা ও শোকানুষ্ঠান হয়। সেই ধারাবাহিকতায় মরদেহ এখন ইরাকে নেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও বিশ্বকাপের খবর। ইতিহাস লিখল সুইজারল্যান্ড। 1954 সালের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল সুইসরা। রাউন্ড অফ 16-এর ম্যাচে কলম্বিয়াকে টাই ব্রেকারে হারালো 3-4 গোলে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। 7 মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগটা পেয়েছিল লাতিন দলটি, কিন্তু গুস্তাভো পুয়ের্তার জোরালো শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের পাল্টাপাল্টি আক্রমণ চালাতে থাকে দুই দল, তবে নির্ধারিত 90 মিনিটে কেউই খুঁজে পায়নি জালের ঠিকানা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, কিন্তু সেখানেও গোল পায়নি দুই দলের কেউই। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-3 গোলে জয় পায় সুইজারল্যান্ড। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুই গোলে পিছিয়ে পড়ে অবিশ্বাস্য কামব্যাক আর্জেন্টিনার। সালাহদের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেসিরা। হারের জন্য ফিফা ও রেফারিকে দায়ী করল মিশর। ভারী বর্ষণে কয়েক ঘন্টার ব্যবধানে আবারও পানির নিচে চট্টগ্রাম। যান চলাচল ব্যাহত। চরম দুর্ভোগ নগরবাসীর। নদীর পানি বেড়ে বান্দরবানের নিচু এলাকা প্লাবিত। আমার লাশ পরে আমি কান্দাকাটি, আমি টাকা দিই। কাফনে কাপড়, কর্পুর, সুরমা, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। বড় ভাই আছে ঢাকা মেডিকেলের মর্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য। আপনজনের মৃত্যু শোকের মধ্যে আর্থিক চাপে দিশেহারা স্বজন। ময়নাতদন্তে প্যাকেজ সিস্টেমে হাতিয়ে নিচ্ছে 15 থেকে 20,000 টাকা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত রাজা সোয়া। মনির, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।